হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি অনুপ। বন্ধুরা, আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তাই আপনাদের জন্য আমি একটি বিশেষ ভিডিও এনেছি। কারণ আজ থেকে ঠিক 17 বছর আগে 30শে ডিসেম্বর 2006 সালে ইরাকের সবচেয়ে বড় শাসক সাদ্দাম হোসেনকে আমেরিকা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। আর সাদ্দাম হোসেনকে যখন আমেরিকান গার্ডরা জল্লাদের কাছে নিয়ে যাচ্ছিল, সেই সময় সাদ্দাম হোসেনের হাতে ছিল পবিত্র কোরআন। আর যখন শেষ বেলায় ওনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছিল, তখন তিনি কেবল একটাই অনুরোধ করেছিলেন, যেন তার মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে না দেওয়া হয়। আর একটা কথা শুনবেন, জল্লাদ যখন ওনাকে ফাঁসি দিচ্ছিল, সেই সময় আমেরিকার 12 জন যে গার্ড সাদ্দাম হোসেনকে সুরক্ষা দেওয়ার জন্য পাহারায় ছিল, তারা দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। সাদ্দাম হোসেনের সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন তা আমি জানি না, তবে আজ এই ভিডিওটির মাধ্যমে আমি সাদ্দাম হোসেনের পুরো কাহিনীটা আপনাদেরকে শোনাবো খুব সহজ ভাষায়। তাই শুনতে থাকুন আমার গলায় এই ঐতিহাসিক কাহিনীটি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবেই লাগবে। সাদ্দাম হোসেন নিজের জীবনে কি কি কাজ করেছেন, আমেরিকা ওনাকে কেন সাজা দিয়েছিল, কেন ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আর তিনি কিভাবে আমেরিকার হাতে ধরা পড়লেন, ভিডিও শেষ হতে হতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে যাবে। তাহলে আসুন কাহিনীটা শুরু থেকে শুরু করা যাক। বন্ধুরা, সাদ্দাম হোসেনের জন্ম 27শে এপ্রিল 1937 সালে বাগদাদে অবস্থিত একটা গ্রামে। আর ওই বাগদাদ শহরেই তিনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর 1957 সালে সাদ্দাম হোসেন মাত্র 20 বছর বয়সেই বিটিএইচ পার্টির সদস্যতা নিয়েছিল। আর এই পার্টিটি তখন আরব রাষ্ট্রবাদের অভিযান চালাচ্ছিল, যা আগে গিয়ে 1962 সালে ইরাকে যে সৈন্য বিদ্রোহ হয়েছিল তার কারণ হিসাবে দেখা যায়। এরপর 1979 সালে সাদ্দাম হোসেন ইরানের জেনারেল বকরাকে ইস্তফা দেওয়ার জন্য এক প্রকার বাধ্য করে দিয়েছিল। সাদ্দাম হোসেন বলেন যে ওনার শরীর এখন ভালো যাচ্ছে না, তাই উনি এখন ইরাককে ঠিকঠাকভাবে চালাতে পারছেন না। এই সমস্ত কারণ দেখিয়ে তিনি জেনারেল বকরাকে ইস্তফা দেওয়ান এবং সেই সঙ্গে সাদ্দাম হোসেন ইরাকের 5ম রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষিত করেন এবং 1979 সালে সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হয়েও যান। এরপর সাদ্দাম হোসেন ইরাকের দায়িত্ব নিয়ে যখন ক্ষমতায় আসলো, প্রথমেই তিনি নিজের শত্রুদেরকে মারা শুরু করে। রাষ্ট্রপতি হওয়ার পর সাদ্দাম হোসেন নিজেকে আরব দেশের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসাবে দেখতে শুরু করেন। নিজেই নিজেকে সবথেকে বড় লিডার এরকম মনে করতেন। আর তার ফলস্বরূপ রাষ্ট্রপতি হওয়ার মাত্র 1 বছরের মধ্যে 1980 সালে সাদ্দাম হোসেন পশ্চিম ইরানের বর্ডারে নিজের সেনাদেরকে মোতায়েন করে দেন। আর দীর্ঘ 8 বছর ধরে ইরানের সঙ্গে একটা বড় যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধে দুই দিকের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এরপর 1982 সালে সাদ্দাম হোসেনের উপরে অনেক বড় একটা আত্মঘাতী হামলা হয়। যদিও সাদ্দাম হোসেন ওই হামলায় বেঁচে যান, কিন্তু তারপরে তিনি বদলা নেওয়ার জন্য ডুজেল গ্রামে হামলা শুরু করে দেন। আর বলা হয় যে ওই গ্রামে শিয়া মানুষেরা বেশি থাকতো, যার ফলে 148 জন শিয়া মানুষের মৃত্যু হয়। আর ওই ঘটনার পর সাদ্দাম হোসেনের উপরে শিয়াদেরকে খুন করার অভিযোগ ওঠে। সাদ্দাম হোসেনের উপরে সেই সময় এই ধরনের আরও বেশ কিছু অভিযোগ উঠেছিল, কিন্তু আমেরিকা ও তখনকার যে মানবাধিকার সংগঠন ছিল তারা সাদ্দাম হোসেনের পক্ষ নেয়, যার জন্য এই অভিযোগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেওয়া হয় না। এদিকে ইরানের সাথে দীর্ঘ 8 বছর ধরে যুদ্ধ চলার পর একসময় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। যুদ্ধবিরতি ঘোষণা তো হয়, কিন্তু তবুও সাদ্দাম হোসেন নিজের সামরিক বাহিনীর ক্ষমতা বাড়াতে থাকেন। অনেক বেশি দূরত্ব অতিক্রম করা মিসাইল, পারমাণবিক হাতিয়ার ও বিপুল পরিমাণে নিউক্লিয়ার ধরনের এইরকম রাসায়নিক হাতিয়ারের ভান্ডার বাড়াতে থাকে। সাদ্দাম হোসেনের শাসনকালে বেশ কিছু যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যুও হয়েছিল। সাদ্দাম হোসেন ইরানের সঙ্গে যে বড় যুদ্ধটি করেছিল তার প্রভাব ইরাকের ইকোনমিতেও পড়েছিল। ইরাকের ইকোনমি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল, যার ফলে তখন উপায় না পেয়ে সাদ্দাম হোসেনকে তেলের দাম বাড়াতে বাধ্য হতে হয়। আর তিনি ইরাকের তেলের দাম বাড়িয়েও দেন সেই সময়। এরপর সময় আসে 2রা আগস্ট 1990, যখন সাদ্দাম হোসেন নিজের সেনাকে কুয়েতের উপরে হামলা করার জন্য আদেশ দিয়ে দেয়। আর মাত্র 6 ঘন্টার মধ্যে ইরাকের সেনারা কুয়েতের উপরে কবজা করে নেয়। সাদ্দাম হোসেন আসলে
কুয়েতের উপরে এই অভিযোগ করে যে কুয়েত তেলের দাম প্রচুর কমিয়ে দিয়েছে, যার জন্য আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, ওদের জন্যই তেলের দাম কমে গিয়েছে। এটাকেই কারণ বানিয়ে সাদ্দাম হোসেনের সেনা কুয়েতের উপরে হামলা করে দেয়, আর মাত্র 6 ঘন্টার মধ্যে তারা কুয়েত জিতে নেয় আর গোটা কুয়েতের উপরে নিজেদের কবজা জমিয়ে নেয়। এরপর সেখানে এন্ট্রি হয় আমেরিকা সেই মুহূর্তেই সাদ্দাম হোসেনকে আদেশ দেয় যে আপনারা এক্ষুনি কুয়েত ছেড়ে বেরিয়ে যান, কুয়েত খালি করে দিন। কিন্তু সাদ্দাম হোসেন আমেরিকার কোনো কথাই শোনে না, বরং কুয়েতকে ইরাকের 19তম রাজ্য হিসাবে ঘোষিত করে দেন। সাদ্দাম হোসেন প্রথমে ইরানকে হারিয়েছিল, তারপর এই কুয়েতের উপরে কবজা করার পর সাদ্দাম হোসেনের সাহস অনেক বেড়ে গিয়েছিল, আর তাই ঠিক তার পরের দিন 3রা আগস্ট সাদ্দাম হোসেন নিজের সেনাকে সৌদি আরবের বর্ডারেও পাঠিয়ে দেন, মোতায়েন করে দেন ওখানে। সাদ্দাম হোসেনের সেনারা যখন আমেরিকার কথা না শুনে কুয়েতের উপরে নিজেদের কবজা বজায় রেখে দিয়েছিল, তখন থেকেই সাদ্দাম হোসেন আমেরিকার শত্রু হয়ে যায়, মহাশত্রু। আর আমেরিকা তখন সাদ্দাম হোসেনের সেনাকে কুয়েত থেকে সরানোর জন্য 28টা দেশের একটা জোট তৈরি করে, ঠিক যেভাবে এখন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আমেরিকা জোট তৈরি করতে চেয়েছিল, ঠিক এরকমই। তবে সেটা 28টা দেশের একটা জোট তৈরি করেছিল আমেরিকা। আর 1991 সালের জানুয়ারিতে আমেরিকা ওই 28টা দেশের জোটকে নিয়ে ইরাকের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে দেয়। 28টা দেশের জোটকে সঙ্গে নিয়ে তখন ইরাকের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ করে, আর তার ফলে ইরাকের ভীষণ বড় ক্ষতি হয় এবং শেষমেশ এই ক্ষতির কারণে সাদ্দাম হোসেন নিজেদের সেনাকে কুয়েত থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। কিন্তু ওই যুদ্ধটা চলাকালীন ইরাকের অনেকগুলো তেলের খনিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তখন ইরাককে অনেক বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এদিকে আমেরিকার প্রভাবে কুয়েত হারার পর ধীরে ধীরে সাদ্দাম হোসেনের ওই যে দাবদাবা, ওই যে ক্ষমতা একটু কমতে থাকে, ধীরে ধীরে একটু করে দুর্বল হতে থাকে সাদ্দাম হোসেন। আর সেই সুযোগে ইরাকে যে সাদ্দাম বিরোধী শিয়া গোষ্ঠী ছিল, তারা বিদ্রোহ শুরু করে দেয়। তার উপরে আবার আমেরিকা বেশ কিছু দেশকে সঙ্গে নিয়ে ইরাকের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চালু করে দেয়, যার ফলে ইরাকের অর্থ অবস্থা তখন একেবারে নড়বড়ে হয়ে যায়। এরপর আসে সাল 2000, আর 2000 সালে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয় জর্জ বুশ। আর বুশ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথেই সাদ্দাম হোসেনের সমস্যা আরও বেড়ে যায়। জর্জ বুশ প্রেসিডেন্ট হওয়ার পর সাদ্দাম হোসেনকে একজন কঠোর শাসক, সে দুনিয়ার জন্য বিপজ্জনক, এই সমস্ত উল্লেখ করে দেন। এছাড়াও আমেরিকা সাদ্দাম হোসেনের উপরে এই অভিযোগও করে যে সাদ্দাম হোসেন নাকি ইরাকের মধ্যে এমন কিছু হাতিয়ার বানাচ্ছে যে হাতিয়ার পৃথিবীর জন্য বিপজ্জনক। বন্ধুরা, 2002 সাল পর্যন্ত ইরাকের শাসক সাদ্দাম হোসেনই ছিলেন, কিন্তু আমেরিকা পিছন দিক দিয়ে ইরাকের সত্তা পরিবর্তন করে দিতে চাইছিল। তাই 2003 সালে আমেরিকা নিজের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে তাদেরকে সঙ্গে নিয়ে ইরাকের উপরে হামলা করে দেয় আর সাদ্দাম হোসেনের সরকারকে সরিয়ে দেয় এবং ইরাকের রাজধানী বাগদাদের উপরেও কবজা করে নেয়। বাগদাদের মধ্যে আমেরিকান সেনা মোতায়েন করে দেয়। আমেরিকা সাদ্দাম হোসেনকে পুরো দুনিয়ার জন্য বিপদ হিসেবে উল্লেখ করার পর 13ই ডিসেম্বর 2003 সালে একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে নেয়। যখন আমেরিকা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করছে, তখন তিনি কোনো লড়াই করেননি, বরং নিজেকে স্যারেন্ডার করে দিয়েছিল। এরপর গ্রেপ্তার হওয়ার পর ওনাকে একটা আলাদা সেলে রাখা হয়েছিল, যেখানে 12টা গার্ড তার দেখাশুনো করত। আমেরিকা সাদ্দাম হোসেনের উপরে অনেক অভিযোগ আনে, অনেক মামলা চালায়, বিভিন্ন জিনিস করে। তারপর ইরাকের আদালতে সাদ্দাম হোসেনকে 5ই নভেম্বর 2006 সালে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। আর 30শে ডিসেম্বর 2006 সালে সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়। 30শে ডিসেম্বর 2006 সালে সকাল 5:30 যখন সাদ্দাম হোসেনকে আমেরিকার ওই 12 জন গার্ড নিজেদের সঙ্গে নিয়ে আসছিল, তখন সাদ্দাম হোসেনকে অনেকটাই হতাশ দেখা যাচ্ছিল। আর সেই সময় ওনার হাতে ছিল পবিত্র কোরআন। যখন তাকে জল্লাদের হাতে তুলে দেওয়া হয়, জল্লাদ যখন তার গলায় দড়ি পরানোর পর কালো কাপড় পরায়, কিন্তু সাদ্দাম হোসেনের মুখ একটাই বলেছিল কথা, যে আমার মুখটা যেন না ঢেকে দেওয়া হয়, এই একটাই অনুরোধ করেছিল, কাপড় দিয়ে যেন মুখ না ঢাকা হয়। বন্ধুরা, এমন কথাও সামনে আসে, যখন সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, তখন তিনি আদালতের মধ্যে চিৎকার করে বলেছিলেন যে আমাকে যেন
গুলি করে মারা হয়, আমাকে যেন ওইভাবে মারা না হয়, ফাঁসিতে ঝুলিয়ে যেন না মারা হয়। যখন জল্লাদ তাকে ফাঁসির দড়িতে ঝোলালো, আমেরিকা যে 12 জন গার্ড তাকে সুরক্ষা দিচ্ছিল তারা কাঁদতে শুরু করে দেয়। আর ওই গার্ডগুলো তারা নিজেদের বইতে লিখেছে যে সাদ্দাম হোসেন অনেক ভালো মানুষ ছিলেন, সাদ্দাম হোসেনের সঙ্গে আমাদের ভীষণই ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বন্ধুরা, সাদ্দাম হোসেনকে ঘিরে আর একটা আকর্ষণীয় কথা রয়েছে। দ্য গার্জিয়ান রিপোর্টের তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেন 1990 সালে নিজের রক্ত দিয়ে কোরআন লেখানো শুরু করেন। আর ওই কোরআন লেখার জন্য সাদ্দাম হোসেন নিজের শরীর থেকে 27 লিটার রক্ত দিয়েছিলেন, যেখানে কালির বদলে রক্ত ব্যবহার করে পুরো কোরআনটা লেখা হয়েছিল। আর সাদ্দাম হোসেন রক্ত দিয়ে লেখা এই কোরআনটি মোটামুটি 605 পাতার ছিল। আর বুলেট কোরআন নামে বিখ্যাত এই কোরআনটি বাগদাদের একটি মসজিদে কাঁচ দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু 2006 সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর এই কোরআনটা সর্বজনীনভাবে প্রদর্শন করা ব্যান করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সাদ্দাম হোসেনের সম্পূর্ণ কাহিনী, যেখানে পুরো রোলটাই ছিল কার? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমেরিকার। ইরাককে ধ্বংস করার পিছনে, সাদ্দাম হোসেনকে ফাঁসিতে দড়িতে ঝোলানোর পিছনে সেই সময়ও আমেরিকা অনেকগুলো দেশের সঙ্গে মিলে ইরাকের উপরে হামলা করেছিল, ঠিক যেমনটা আজ ইয়েমেনের উপরেও হামলা করতে চেয়েছিল আমেরিকা, ওই রকমই। কিন্তু এখন ওই যে সময় বদলে গেছে, তাই আর আজ পারিনি। তো বন্ধুরা, এই ছিল সাদ্দাম হোসেনের পুরো কাহিনী। বোধহয় খুব সহজভাবে আমি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি। তাহলে কাল দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন আপডেটের সাথে। আজ এখানেই বিদায় চাইছে অনুপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর এরকমই অন্য কোন বিষয়গুলোর উপরে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারেন। অনুপ তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।